স্বাগতম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বল অধ্যায়ের ঘর্ষণ নিয়ে কথা বলবো এবং মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা মহাকর্ষ অভিকর্ষ নিয়ে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট আমরা মহাকর্ষ, তোমাদের বই মহাকর্ষ দেওয়া আছে, কিন্তু মহাকর্ষের সাথে আমি একটু অভিকর্ষ জিনিসটা একটু বোঝাবো, তাহলে বুঝতে খুব সহজ হবে এবং এটা লাগবে তোমাদের। ঠিক আছে? মহাকর্ষ অভিকর্ষ। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাকে মহাকর্ষ বলে, মহাকর্ষ বল বলে। ঠিক আছে? মহাবিশ্বে যে কোনো দুইটি বস্তু তাদের ভরের কারণে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে। এবং অভিকর্ষ জিনিসটা কি? অভিকর্ষ পৃথিবী কর্তৃক কোনো বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে। যদি অভিকর্ষ বলটাও কি এক ধরনের মহাকর্ষ বল, অভিকর্ষ বলটাও কি মহাকর্ষ বল, এটা আমরা লিখতে পারি। কারণ পৃথিবী তো মহাবিশ্বের মধ্যে তো পৃথিবী এবং যে কোনো বস্তু তো দুইটা বস্তু থাকে, তাহলে সেটাও কি এক ধরনের মহাকর্ষ বল। অভিকর্ষ বলও কি এক ধরনের মহাকর্ষ বল। অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল। ঠিক আছে? এই নামটা দেওয়া হয়েছে অভিকর্ষ বল কারণ পৃথিবী কর্তৃক, যদি পৃথিবীর সাথে সেটা রিলেটেড হয় সেটাকে অভিকর্ষ বলা হয় এবং পক্ষান্তরে সেটাকে মহাকর্ষ বলা যায়। ঠিক আছে? কোনো সমস্যা নেই ক্ষেত্রে। শুধু এটাকে পৃথিবী রেখে এটাকে আলাদাভাবে অভিকর্ষ বল বলা হয়েছে। এখন আমরা যে সংজ্ঞাটা লিখছি এটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো মহাবিশ্বে যে কোনো দৃষ্টি বস্তু যে আকর্ষণ করে, সে আকর্ষণকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে সে বলকে কি বলা হয়? মহাকর্ষ বল। মনে করি আমরা মহাবিশ্বের দুটো বস্তু ধরি। মহাবিশ্বের মনে করি একটা বস্তু m1 এবং একটা বস্তু m2। এই দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে, উই ওকে আকর্ষণ করে, উই ওকে কি আকর্ষণ করে। তো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে। তো এই যে পরস্পরকে আকর্ষণ করে যে বল, এই বলটাকে কি বলা হয়? মহাকর্ষ বল। আর মহাকর্ষ বলকে আমরা F দ্বারা প্রকাশ করি। F দ্বারা। এই মহাকর্ষ বলটার সূত্রটা হলো আমাদের বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। মহাকর্ষ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব, মনে করি তাদের মধ্যবর্তী দূরত্ব হলো d, তাদের মধ্যবর্তী দূরত্ব কি d, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? মহাকর্ষ বল তাদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে, তাদের যে সংযোজক সরলরেখাটা হবে সেই বরাবর এই মহাকর্ষ বলটা কি ক্রিয়া করবে। এখন এই দুইটাকে যদি আমি একসাথে করি তাহলে কি হয়? F is proportional to m1 m2 divided by d square। ঠিক আছে? এখন যদি আমি সমানুপাতিক চিহ্নটা উঠে তাহলে কি আমার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে, সেটাকে আমরা কি জি দিই, m1 m2 d square। এটা হলো আমাদের মহাকর্ষ বলের সূত্র। ঠিক আছে? এখন এই মহাকর্ষ বলের জিটা কি? জিটা হলো আমাদের কি? মহাকর্ষীয় ধ্রুবক, যার মান হলো এর মানটা হলো আমাদের 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। ঠিক আছে? এটা হলো তার একক, এটা অবশ্যই মনে রাখবে। মহাকর্ষীয় ধ্রুবকের মানটা হলো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এককটা কি? নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। ঠিক আছে? এই ছিল মহাকর্ষ নিয়ে কথাবার্তা। এখন আমরা
এখন আমরা অভিকর্ষ নিয়ে একটু কথা বলবো। অভিকর্ষ হলো, অভিকর্ষ তো আমরা দেখলাম যে পৃথিবী গতিক কোনো বস্তুর আকর্ষণকে কি বলা হয়, অভিকর্ষ বল বলা হয়। তো অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তু, এই যে আমরা যে কোনো বস্তু উপরে ছুঁড়ে মারি সেটা কি নিচে পড়ে, কি কারণে এই অভিকর্ষ বলের প্রভাবে পড়ে। আর যেহেতু বল এখানে কাজ করতেছে, এখানে একটা ত্বরণ থাকবে, আর সেই ত্বরণকে আমরা কি বলি, অভিকর্ষ ত্বরণ বলি। কি বলি, সেই ত্বরণকে কি বলি আমরা, অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। আর জি এর আদর্শ মান কত ধরা হয়, 9.8 ms/2, এটা জি এর আদর্শ মান ধরা হয়। ঠিক আছে, যে কোনো বস্তু আমরা যদি উপরে ছুঁড়ে মারি সেটা নিচে পারি, কি কারণে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ে। আচ্ছা, একটা প্রশ্ন, যে আমরা তো জানি যে মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তু বা প্রত্যেক বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তো আমরাও তো পৃথিবীকে আকর্ষণ করি এবং পৃথিবীও তো আমাদের আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর আকর্ষণের কারণে আমরা নিচে পড়ে যাই, মানে যে কোনো বস্তু নিচে পড়ে যায়, কিন্তু সেই বস্তুটাও তো পৃথিবীকে আকর্ষণ করে, তাহলে পৃথিবী তো উপরে চলে যাওয়ার কথা, তাই না? এরকম প্রশ্ন, যেহেতু আমাদের উভয়ের বলটা কি সমান, তা এখানে ভরের হলো প্রাধান্যটা দেওয়া হয়, যেহেতু যার ভর কম তাকে তার ত্বরণ বেশি হয় এবং সে কারণে সে নিচে পড়ে যায়, এবং যার ভর বেশি তার ত্বরণ এখানে খুবই নগণ্য হয়। যেহেতু পৃথিবীর ভরটা প্রচুর, পৃথিবীর ভরটা আমাদের হলো 5.98 ইন্টু 10⁻24 কেজি, যা আমাদের ভরের তুলনায় অনেক বেশি। আমাদের মানুষের ভর হাইস্ট গেলে কত হতে পারে, এই 60 থেকে ধরো 80 ধরি, অ্যাভারেজে 80 কেজি ধরি, তো 80 কেজি ভর আর কই 5.9 কেজি। তো এই ভরটাকে আমাদের ধারা, মানে আমাদের আকর্ষণের কারণে ত্বরণ মানে সৃষ্টি হয় না বলে চলে, ত্বরণকে জিরোই ধরা হয়। তাহলে পৃথিবী, এই কারণে পৃথিবী আর উপরের দিকে বা গতিশীল উপরের দিকেও মানে চলে যায় না, এবং আর আমাদের ভরটা কম থাকার কারণে আমরা নিচ দিকে পড়ে যাই, কারণ আমাদের ত্বরণ সৃষ্টি হয় তখন অনেক বেশি। এইটা হলো মানে এটাই ছিল তার ব্যাখ্যা। ঠিক আছে, এখন অভিকর্ষ ত্বরণ এখানে জি সমান 9.8 ms/2। আচ্ছা, এটা আদর্শ মান দেওয়া হয়েছে। অভিকর্ষ ত্বরণে একটুখানি কথাবার্তা বলি, যেমন আমাদের পৃথিবীটা তো গোল না, এটা কমলা লেবুর মতো চ্যাপ্টা, হ্যাঁ, কমলা লেবুর মতো চ্যাপ্টা, এটা হলো আমাদের পৃথিবী। তো পৃথিবীর এই জি এর মানটা, এটা হলো আমাদের বিষুবীয় অঞ্চল, এটা কি আমাদের বিষুবীয় অঞ্চল, আর এটা কি আমাদের মেরু অঞ্চল, ঠিক আছে, মেরু অঞ্চল। তো বিষুবীয় অঞ্চলে আমাদের আর এর মানটা অনেক বেশি, আর বেশি মানে ব্যাসার্ধটা বেশি, তো ব্যাসার্ধ বেশি, এবং মেরু অঞ্চলে আমাদের ব্যাসার্ধ হলো কম। এবং জি এর একটা সূত্র হলো, আমরা তো যে সূত্রটা একটু দেখে নিই, জি সমান কি, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। হ্যাঁ, জি এর সূত্র হলো জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আর কি, আর হলো কি আমাদের ব্যাসার্ধ, সেটা কি কেন্দ্র থেকে ব্যাসার্ধ। আচ্ছা, যেহেতু আর এর মান যার বেশি হয়, জি এর মান তার কম হয়, আর বেশি জি এর মান কম, এবং আর কম মানে ব্যাসার্ধ যার কম তার জি এর মান বেশি। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবে, এটা বেসিক জিনিস বোঝানোর জন্য, এটা বইয়ে নাই, তারপর একটু বোঝাচ্ছি। যার ব্যাসার্ধ বেশি তার কি জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান কম, যার ব্যাসার্ধ মানে কম তার জি এর মান কি বেশি। যেহেতু আমাদের মেরু অঞ্চলে আর এর মান খুব কম, তাই এখানে জি এর মান বেশি, এবং বিষুবীয় অঞ্চলে আমাদের আর এর মান বেশি, তাই এখানে জি এর মান আমাদের কম। এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে। ঠিক আছে, এই ছিল মহাকর্ষ অভিকর্ষ নিয়ে কথাবার্তা। ঠিক আছে, এখন আমরা ঘর্ষণ নিয়ে কথা বলবো। তো ঘর্ষণ এই টপিকটা তোমাদের অল্প করে দেওয়া আছে, কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার বিস্তার আলোচনা আছে। ঠিক আছে, তো ঘর্ষণ হলো আমাদের এক ধরনের গতির বিরুদ্ধে বাধা দানকারী বল, কি গতির বিপরীতে বাধা দানকারী বল সহজভাবে। ঠিক আছে, মনে করো যদি আমি একটু ভালোভাবে বলি, তোমার গিয়া দুইটা কোনো বস্তু যদি অন্য একটি বস্তুর স্পর্শ তলে দিয়ে চলতে থাকে, কোনো বস্তু যদি অনেকটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন তাদের স্পর্শ তলে গতির বিপরীতে এক ধরনের বাধাদানকারী বলের সৃষ্টি হয়। সেই বাধাদানকারী বলকে কি বলা হয়, ঘর্ষণ বল। কোনো একটি বস্তু যদি অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে থাকে, তখন এই বস্তুদ্বয়ের স্পর্শ তলে এক ধরনের বাধাদানকারী বলের সৃষ্টি হয়, যেটা আমাদের গতির বিপরীতে কাজ করে। সেই বাধাদানকারী বলটাকে কি বলা হয়, ঘর্ষণ বল। ঠিক আছে, আচ্ছা, কি কারণে এই বাধাদানকারী বলটা সৃষ্টি হয়? দেখো, আমরা যদি একটা বস্তু মানে এটা ধরি একটা তল, এই তলের উপর মনে করে একটা বস্তু রাখলাম,
সাপোজ একটা বাক্স রাখলাম, মনে করে একটা কিছু রাখলাম, এই বস্তুটা যখন এই তলের উপর দিয়ে চলতে থাকে তখন একটা বাধা সৃষ্টি হয়। এই বাধাটা কি কারণে সৃষ্টি হয় এটাকে যদি আমরা দেখি, মনে করো এই যে আমরা একটা মনে করি তলের স্পর্শ তলটাকে আমরা জুম করে মাইক্রোস্কোপে দেখলে দেখা যাবে যে এই তলটা মসৃণ না, এই তলটা কি মসৃণ না, এই তলটা কিরকম, এই তলটা হলো একটু এবড়ো মনে করি এরকম এরকম। এই সারফেস যেটা আমাদের প্লেন সারফেসটা আছে সেই সারফেসটা আমাদের মসৃণ, এবং যেই আমাদের বস্তুটা আছে সেই বস্তুটার তলটাও কি মসৃণ না, সেই বস্তু তলটাও কি মসৃণ না, সেই বস্তু তলটা কি এবড়ো থেবড়ো এটার উপরে ঠিক আছে। এটাকে ঢেউ হিসেবে হয়ে গেছে। এটাকে যদি দেখি এরকম একটু একটু খাঁজ কাটার মতো থাকে, একটু কি খাঁজ কাটা, তো এটার উপর এটা এটা এই যে নিচের আমার সারফেসটাও কি খাঁজ কাটা, উপরেরটাও কি একটু খাঁজ কাটা। তো যখন একটা বস্তু অন্য একটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন এই প্রবৃদ্ধগুলো পরস্পরের সাথে আটকে যায়, পরস্পরের সাথে কি চলতে গিয়ে আটকে যায়, তখন এই আটকে যেতে যেতে কি আমাদের ঘর্ষণ সৃষ্টি এবং বস্তুটা অবশেষে কি থেমে যায়। মনে করো একটা, আমরা জানি নিউটনের প্রথম সূত্র, কোনো বস্তু যদি চলতে থাকে তাহলে সে সমবেগে চলতে থাকবে, তো চলতে থাকলে সে থেমে যায় কারণ এই একটা কারণ হতে পারে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের কারণে কি থেমে যায়, কারণ মার্বেলটা যদি তুমি একটা মার্বেলের উদাহরণ হিসেবেই নাও, মার্বেলটা যদি ছেড়ে দাও একটা টাইলসের উপরই, তখন দেখবা মার্বেলটা গড়াইতে গড়াইতে এক পর্যায়ে কি থেমে যায়, কারণ সেখানে কি এই ঘর্ষণ বলটা কাজ করে। কারণ তো মার্বেলের সারফেসও কি এরকম খাঁজ কাটা থাকে এবং আমাদের টাইলসের সারফেসও কি এরকম খাঁজ কাটা থাকে, মানে উচকোচ থাকে, তখন কি পরস্পরের এই খাঁজ কাটা একজনের উপর দিয়ে চলতে গেলে তখন কি বাধা দেয়, সে বাধা দেওয়ার কারণে কি মার্বেলটা থেমে যায়। তো এই থেকে ঘর্ষণের উৎপত্তি আমরা বলতে পারি। তাহলে তলের এই অমসৃণতার কারণে কি আমাদের ঘর্ষণ বলটা সৃষ্টি হয়, কারণ প্রকৃতপক্ষে তলগুলো কি মসৃণ না, ঠিক আছে, এগুলো মাইক্রোস্কোপে জুম করলে দেখা যাবে এগুলো কি অমসৃণ, ঠিক আছে। এখন ঘর্ষণ বল কয় প্রকার? ঘর্ষণ বল হলো আমাদের 4 প্রকার। ঘর্ষণ বল কয় প্রকার? আমাদের ঘর্ষণ বল 4 প্রকার। এই 4 প্রকার কি কি? প্রথমটা হলো আমাদের স্থিতি ঘর্ষণ, দ্বিতীয়টা কি আমাদের গতীয় ঘর্ষণ, তৃতীয়টা কি আমাদের আবর্ত ঘর্ষণ, এবং চতুর্থটা কি আমাদের প্রবাহী ঘর্ষণ। আচ্ছা, এই দুইটা আমরা একটু পরে আলোচনা করবো, এই দুইটাকে আমরা একটু আলোচনা করি আগে, কারণ এই দুটো খুব সহজ উদাহরণ দেওয়া যায়। আবর্ত, কোনো একটা বস্তু যখন অন্য একটি বস্তুর উপর গড়িয়ে গড়িয়ে চলতে থাকে, মানে গড়ায় গড়ায় যায়, তখন সেই ধরনের ঘর্ষণটা কি আবর্তন ঘর্ষণ। যেমন একটা চাকা যখন রাস্তার উপর দিয়ে যায় গড়ায় গড়ায় যায়, তখন সেই ধরনের কি ঘর্ষণটা কি আমাদের আবর্ত ঘর্ষণ। এখন প্রবাহী ঘর্ষণটা হলো দুইটা পদার্থে হয়, একটা তরল এবং একটা বায়বীয় বা গ্যাসীয় পদার্থে। তরল পদার্থে যখন একটা বস্তুকে তুমি মনে করো একটা গ্লাস বা একটা ধরো গ্লাসই ধরো, যখন দেখবা একটা বস্তুকে তুমি ছাড়বা, যখন এই বস্তুটা নিচের দিকে যাবে, তখন এই বস্তুটা যাওয়ার সময় তরলের এক ধরনের বাধা পাবে, এটা উপর দিকে মানে ওকে ফোর্স দিবে, উপর দিকে ধাক্কা দিবে, তখন এই ধরনের বাধার কারণে যেই ঘর্ষণটা হয় তখন সেই ধরনের ঘর্ষণটা কি প্রবাহী ঘর্ষণ হয়, সেই ধরনের ঘর্ষণটা কি প্রবাহী ঘর্ষণ হয়। এটা হলো তরল পদার্থের ক্ষেত্রে। দেখো এখন বায়বীয়, মনে করে একটা বস্তু, মনে করে একটা ব্যক্তি প্যারাশুট দিয়ে আকাশ থেকে নিচে নামছে, তো একটা মনে করো প্যারাশুট, একটা বস্তু কি আসলে একটা ব্যক্তি কি নামছে, তখন এই যে নামছে তখন কি বাতাস আছে না, সব জায়গায় বাতাস আছে, তখন বাতাসে কি একটা একটা বাধা দেয়, বাতাসে কি তার গতির বিপরীতে এক ধরনের বাধা দেয়, সে বাধার কারণে বস্তুটা কি এক ধরনের বাধা পায়, তো সেই ধরনের ঘর্ষণটাকে এক ধরনের প্রবাহী ঘর্ষণ, এই ধরনের ঘর্ষণকে এক ধরনের প্রবাহী ঘর্ষণ। তো প্রবাহী ঘর্ষণ হয় তরল ও বায়বীয় পদার্থে প্রবাহী ঘর্ষণ হয়, কঠিন পদার্থে প্রবাহী ঘর্ষণ হয় না। আর আবর্ত ঘর্ষণ হলো গড়িয়ে গড়িয়ে চলাকে আবর্ত ঘর্ষণ বলা হয়, ঠিক আছে। আর এখন আমরা স্থিতি ও গতীয় ঘর্ষণ নিয়ে একটু কথা বলবো, কারণ এই দুইটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। স্থিতি ও গতি ঘর্ষণ নিয়ে একটু কথা বলার আগে আমরা ঘর্ষণটার সূত্র একটু নিয়ে দেখে নিই। ঘর্ষণটা হলো, আমরা দেখলাম কোনো একটা বস্তুর উপর দিয়ে কোনো একটা বস্তু রাখলে তখন এক ধরনের ঘর্ষণ সৃষ্টি হয়, তো সেই ঘর্ষণটা বস্তুদ্বয়ের স্পর্শতলে সৃষ্টি হয়, ঠিক আছে। এখন ধরো এই বস্তুটাকে তুমি এদিকে বল প্রয়োগ করছো এবং বস্তুটার ঘর্ষণ বল বিপরীতে কাজ করতেছে, বস্তুটার ঘর্ষণ বল কি এফ, ঘর্ষণ বল কি আমাদের এফ। এখন ঘর্ষণ বল এফ এবং বস্তুটার ওজন সেটা কি নিচ দিকে কাজ করতেছে, বস্তুর ওজন কি এমজি, এবং এর তলটাও কি বস্তুর উপর একটা রিঅ্যাকশন ফোর্স দিতেছে, প্রতিক্রিয়া বল দিতেছে, সেই প্রতিক্রিয়া বলটা কি কি আর ধরা যায়, অভিলম্বিক প্রতিক্রিয়া, ঠিক আছে। তো ঘর্ষণ বলের সূত্র হলো, ঘর্ষণ বল হলো আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, ঠিক আছে, অভিলম্বিক প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন এখন আমি যদি উঠায় দেই তাহলে কি আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আনতে লাগবে, সেই সমানুপাতিক ধ্রুবককে আমরা কি বলি মিউ, এবং মিউকে কি বোঝায়, মিউ হলো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কি আমাদের
ঘর্ষণ গুণাঙ্ক, মিউ কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। তো ঘর্ষণের সূত্র হলো, মূল সূত্র হলো এটা হলো কি ঘর্ষণের মূল সূত্র। ঘর্ষণ বল সমান সমান কি মিউ ইন্টু আর। মিউ কি আমাদের ঘর্ষণ গুণাঙ্ক এবং আর কি আমাদের প্রতিক্রিয়া বল, মানে অভিনমিক প্রতিক্রিয়া বল। তো এখন এই ঘর্ষণ গুণাঙ্কের এখানে মান বের করা যায়। ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু কি এফ বাই আর, এফ বাই কি আর, মিউ ইজ ইকুয়াল টু কি এফ বাই আর, এটা কি ঘর্ষণ গুণাঙ্ক। তো লিখছি। আচ্ছা, এখানে ঘর্ষণ গুণাঙ্ক দ্বারা কি বোঝাচ্ছে? এখানে ঘর্ষণ গুণাঙ্ক দ্বারা বোঝাচ্ছে তলের ধরনটা। ঘর্ষণ গুণাঙ্ক কি বোঝায়? তলের ধরন, ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্ক কি তলের ধরন। ঘর্ষণ গুণাঙ্কটা কি আমাদের তলের ধরন বোঝায়। তলের ধরন কেমন? যদি আমাদের ঘর্ষণ গুণাঙ্কের মান বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের তলটা কি অমসৃণ। ঘর্ষণ গুণাঙ্কের মান যদি আমাদের এখানে মিউর মান বেশি হলে তল অমসৃণ, আর মিউর মান কম হলে তল কি আমাদের মসৃণ। এই মিউ হলো আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, হলো আমাদের তলের ধরন বুঝাইতেছে। মিউর মান বেশি হলে তল অমসৃণ এবং মিউর মান কম হলে তল কি আমাদের মসৃণ। এখন যেহেতু মিউ আমাদের ঘর্ষণ বলের সাথে সমানুপাতিক, তাহলে মিউর মান বেশি হলে আমাদের ঘর্ষণ বল বেশি হবে এবং মিউর মান কম হলে আমাদের ঘর্ষণ বল কম হবে। যখন অমসৃণ তল থাকবে তখন কি আমাদের ঘর্ষণ বলটা বেশি হবে, কারণ কি আমাদের এফ ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু কি মিউ। ঘর্ষণ বল আমাদের কি ঘর্ষণ গুণাঙ্কের সমানুপাতিক। এই ছিল ঘর্ষণ গুণাঙ্কের মানে ব্যাখ্যা। আমরা প্রথমে বলছি স্থিতি এবং গতি ঘর্ষণ, সেই জিনিসটা এখন আমরা এখানে দেব। এখন ধরো এই বস্তুটা কি, এখন এই বস্তুকে আমি বল প্রয়োগ করছি, সরি এখানে এফ ভুল করছি। মনে করি এই যে বস্তুটাকে আমি বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটাকে আমি সরাইতে পারিনি বা বস্তুটাকে আমি নড়াতে পারিনি। তো বল প্রয়োগ করার ফলে বস্তুটাকে আমি কি নড়াতে পারিনি, কি কারণে? সেখানে এক ধরনের ঘর্ষণ বল ছিল। তো ঘর্ষণ বলের কারণে আমি বস্তুকে নড়াতে পারি না। তো যদি আমি বস্তুকে যদি সরাইতে বা নড়াতে না পারি তখন সেই ধরনের ঘর্ষণ বলটাকে কি বলা হবে? স্ট্যাটিক ঘর্ষণ বল বলা হবে। কি? স্ট্যাটিক ফ্রিকশন, মানে স্থিতি ঘর্ষণ বল হবে। এই ধরনের ঘর্ষণ বলকে কি বলা হয়? স্থিতি ঘর্ষণ। বস্তুকে বল প্রয়োগ করে যদি বস্তুকে আমি না সরাতে পারি তখন সেই ধরনের ঘর্ষণ বলটাকে কি বলা হবে? স্থিতি ঘর্ষণ। এবং বস্তুকে আমি বল প্রয়োগ করছি এবং বস্তু গতিশীল হয়েছে তখনও কি এক ধরনের ঘর্ষণ বল কাজ করে, সেই ধরনের ঘর্ষণ বলকে কি বলা হবে? গতীয় ঘর্ষণ, যেটাকে কাইনেটিক ফ্রিকশন বলা হয়। গতীয় ঘর্ষণ। আর এটা কি আমাদের স্থিতি ঘর্ষণ, ঠিক আছে। তো এই ছিল দুইটা জিনিস। হ্যাঁ, এখন আমরা এই দুইটা জিনিস এখন এই সূত্রে বসালে মান পেয়ে যাবে। যদি গতীয় ঘর্ষণ হয় তখন এফ এর জায়গায় এফ এস বসাবো। স্থিতি ঘর্ষণ হলে এখানে আমরা একটু দেখি, স্থিতি ঘর্ষণ এফ এস ইজ ইকুয়াল টু, তখন এই মিউটা কি হয়ে যাবে? গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইন্টু আর, এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কটা কি হবে? গতীয় ঘর্ষণটা আমাদের কি হবে? তখন গতীয় ঘর্ষণ বলটা হবে আমাদের কি মিউ কে ইন্টু আর, ঠিক আছে। তখন এটা কি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, এটা কি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এইভাবে আমরা এই স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মান বের করতে পারবো যদি মূল সূত্রটা আমরা জানতে পারি। এখন আমরা মাঝে মাঝে দেখি যে আর সমান সমান এমজি। এখন আর সমান সমান এমজি সব সময়, যখন এই বস্তুটা আমাদের সারফেস মানে প্লেন তলে থাকবে তখন আমরা আর সমান সমান এমজি লিখতে পারবো। যখন বস্তুকে কোণ করে টানা হবে, হেলানো তল থাকবে, তখন বস্তুকে আর সমান সমান আমরা এমজি লিখতে পারবো না, তখন আমরা সেটা আর সমান সমান এমজি কস থিটা হয়। সেটা আমরা পরবর্তীতে একটা আনত তলের ভিডিওতে আমরা সেটা দেখবো। তো এখন এই কারণে আর সমান সমান এফ এর সমান সমান মিউ এস ইন্টু আর, এই আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর সমান সমান এমজি, যাকে পরবর্তীতে মিউ এস ইন্টু এমজি লেখা হয়। এখানেও কি মিউ কে ইন্টু এমজি লেখা হয়, ঠিক আছে। কারণ আমাদের যদি আর সমান সমান এমজিটা আমি একটু বুঝতে চাই, দেখো আমাদের যে প্রতিক্রিয়া বলটা সেটা যদি বেশি হতো তাহলে বস্তুটা উপরে চলে যেত, আর যদি আমাদের এমজিটা বেশি হতো তাহলে বস্তুটা নিচে চলে যেত। এখন দুটোটা যেহেতু সমান তাই বস্তুটা স্থির রয়েছে, তাই এই কারণে আর সমান সমান এমজি লিখতে পারি। আর সমান সমান কি এমজি লিখতে পারি, আর আর এর মান এমজি বলে আমরা এই সূত্রে আর সমান সমান এমজি বসাতে পারি এবং এখানে আর সমান সমান এমজি বসাতে পারি। কখন? যখন বস্তুটা আমাদের তলে থাকবে, মানে প্লেন তলে থাকবে। আর যখন বস্তুটা কোণ করে বা আনত তলে থাকবে তখন আর সমান সমান এমজি কস থিটা হয়, সেটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখবো, ঠিক আছে। এখন স্থিতি ঘর্ষণের বেলা একটু, এখন স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা একটু দেখবো। স্থিতি ঘর্ষণে দেখো
আমাদের F বল প্রয়োগ করছি এবং বস্তুটা এখানে ঘর্ষণ বল সমান, বল প্রয়োগ করছি বস্তুটা নড়াইতে পারিনি, তো আমাদের কি লিখতে পারি না এই প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল সমান F সমান সমান F লিখতে পারি, এবং আমাদের R সমান সমান mg, কারণ বস্তুটা নিচেও চলে যায় না উপরে চলে যায় না, তাহলে লিখতে পারি আমরা R সমান সমান mg। তাহলে এই ক্ষেত্রে আমাদের বলটা হবে, এই ঘর্ষণ বলটা হবে F ইকুয়াল টু কি আমরা লিখছি ওই যে মিউ s ইনটু mg, F ইকুয়াল টু মিউ s ইনটু mg। তো এটা হলো আমাদের স্থিতি ঘর্ষণ বলের সূত্র, ঠিক আছে। এবং এটা ছিল আমাদের স্থিতি ঘর্ষণ বলের সূত্র, যেটা এখানে লিখছি। এখন আমরা গতীয় ঘর্ষণ নিয়ে একটু কথা বলবো। গতীয় ঘর্ষণ আমি বস্তুকে বল প্রয়োগ করছি এবং বস্তু কি গতিশীল হয়েছে, এই ক্ষেত্রে কি বস্তুটা কি গতিশীল, আর বস্তুকে বল প্রয়োগ করছি, বস্তু গতিশীল হয়েছে, তাহলে বস্তুর কি ত্বরণ আছে, এবং ত্বরণ এইদিকে কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের বলটা কি এক্ষেত্রে আমাদের বলটা হবে লব্ধি বল, এক্ষেত্রে কি আমাদের বলটা হবে লব্ধি বল। তাহলে লব্ধি বল আমরা কি সামেশন F, আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র কি সামেশন F = ma, তাহলে লব্ধি বল সমান সমান কি ma। তাহলে লব্ধি বলটা আমাদের কি হবে, লব্ধি বলটা আমাদের হবে বড়টা বিয়োগ ছোটটা, কারণ তুমি বল প্রয়োগ করছো বস্তু তার পিছন দিকে আসে নাই, বল প্রয়োগ করছো যেদিকে বস্তু ওই দিকেই চলছে, তাহলে কি বড় কি এই বলটা, তো এটা থেকে কি আমাদের ছোট বলটা বিয়োগ যাবে, ছোট বলটা কি ঘর্ষণ বলটা, আর এটা কি আমাদের গতীয় ঘর্ষণ, এই কারণে এটাকে আমরা কি দিতে পারি F কে। তো আমাদের লব্ধি বলটা হবে বড়টা বিয়োগ ছোটটা, এখানে ma, ঠিক আছে। তো এখন আমরা F এর মান যদি বের করতে চাই, F এর মান আমরা কি জানি, ওই যে F কে আমাদের হলো মিউ কে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আর প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তো এটা হলো আমাদের মেইন সূত্র, যদি এটা তুমি মুখস্থ করতে পারো এটা অটোমেটিকলি বের করতে পারো, ঠিক আছে। তো এর মাধ্যমে কি আমরা ত্বরণ বের করতে চাইলে আমরা ত্বরণ বের করতে পারবো, গতীয় ঘর্ষণের ত্বরণ বের করতে চাইলে, ঠিক আছে। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে। যদি গতীয় ঘর্ষণের এইটা হলো গতীয় ঘর্ষণের ক্ষেত্রে আমাদের বল বের করার সূত্র, এবং এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি আমরা ত্বরণও বের করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি যে F সমান F মাইনাস মিউ কে আর সমান কি mg, কারণ বস্তুর এটা উপরে চলে যায় না আর বস্তুটা নিচে চলে যায় না, তাই কি এক্ষেত্রে কি আর সমান সমান mg না, ওই যে এখানে mg, তাই mg সমান সমান ma, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি, ঠিক আছে, এটা মনে রাখবো, ঠিক আছে। f সমান f মাইনাস মিউ কে mg সমান সমান ma, এটা একটা সূত্র, ঠিক আছে। এখন আমরা ঘর্ষণ কোণ নিয়ে কথা বলবো। একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি বল প্রয়োগ করছো, বস্তু গতিশীল হয়নি, তখন এই বস্তুটার ঘর্ষণ কোন দিক দিয়ে কাজ করতেছে, এই বস্তুটার ঘর্ষণ কাজ করতেছে তাদের কি লব্ধি বরাবর, ঠিক আছে, তাদের কি মাঝ বরাবর কাজ করতেছে। এই লব্ধি বরাবর এটা তোমরা ইন্টারভিউ উঠলে ভালোভাবে আরো বিস্তারিত জানতে পারবে। তো তোমরা আপাতত মনে রাখো যে একটা বস্তুর ঘর্ষণ কাজ করতেছে, যদি দুইটা বল প্রয়োগ করা হয় তখন বস্তুটার ঘর্ষণটা কাজ করবে তাদের কি লব্ধি বরাবর, এখান দিয়ে একটা বল এখান দিয়ে একটা বল কাজ করতেছে, তাহলে বস্তুটার ঘর্ষণ বলটা কাজ করবে কি এই মাঝ বরাবর। তখন এই যে এই লব্ধি বলের সাথে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া একটা কোণ উৎপন্ন করে, এই কোণটাকে কি আমাদের ঘর্ষণ কোণ বলা হয়। ঘর্ষণ কোণ কি বলা হয়, ঘর্ষণ কোণ আমার কি থিটা। লব্ধি বল এবং আমাদের কি প্রতিক্রিয়া বল এর মধ্যবর্তী কোণকে কি ঘর্ষণ কোণ বলা হয়। এবং এর একটা সুন্দর একটা সূত্র আছে যে ঘর্ষণ কোণের টেনজেন্ট হলো আমাদের কি ঘর্ষণ গুণাঙ্কের সমান, এবং ঘর্ষণ গুণাঙ্ক সমান আমরা কি জানি F বাই আর, মিউ ইজ ইকুয়াল টু F বাই আর। তাহলে এটা একটা সূত্র, ঘর্ষণ কোণের টেনজেন্ট হলো ঘর্ষণ গুণাঙ্কের সমান, এবং ঘর্ষণ গুণাঙ্ক সমান আমরা কি জানি F বাই আর। এই সূত্রটা তোমরা মুখস্থ করবে, আর এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, শেষ পৃষ্ঠায় তোমরা দেখবে ঘর্ষণের ছোট একটা বাক্সে। তো এটা ছিল ঘর্ষণ কোণের তো এই ছিল ঘর্ষণ কোণের কথাবার্তা। আমরা এর প্রমাণটা দেখতে পারি এইভাবে। এটা মনে রাখো, যার সাথে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়, তার কোণকে কি cos থিটা দেবো। তাহলে r সমান সমান আমাদের কি হয়, r সমান সমান s টা r সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে কি s cos থিটা, এবং যার সাথে কোণ উৎপন্ন করে নাই তাকে কি ধরবে তোমরা sin থিটা, তাহলে f is equal to s sin থিটা, ঠিক আছে। এখন আমরা কি জানি ঘর্ষণ গুণাঙ্কের সূত্রটা কি, ঘর্ষণ গুণাঙ্ক mu is equal to f by r, তাই এখানে f এর মানটা কত আমাদের s sin থিটা, আর r এর মানটা কত s cos থিটা, s কাটা sin থিটা আর cos থিটা কি tan থিটা। তো এখান থেকে কি আমরা প্রমাণ করতে পারি যে ঘর্ষণ কোণের tan থিটার মান, মানে ঘর্ষণ কোণের tan থিটা ঘর্ষণ গুণাঙ্কের সমান, ঠিক আছে। তো এটা ছিল আমাদের প্রমাণটা, ঠিক আছে। এই ছিল ঘর্ষণ রিলেটেড কথাবার্তা, আশা করি বুঝতে পেরেছো।